এই বিয়ে হবে না, আপনার মেয়ের চরিত্র খারাপ, নষ্ট মেয়ে। আগামীকাল আমার বিয়ে, বাড়িঘর সাজানো হয়েছে সুন্দর করে, খাবার দাবারের আয়োজনের সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রাতেই গরু জবাই করা হয়েছে, সকালে করলে রান্নার দেরি হয়ে যাবে তাই। এদিকে বাড়ি ভর্তি মেহমান, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। বড়রা সব কাজে ব্যস্ত, ছোটরা হই হুল্লোড় করছে। এরই মধ্যে বাজে খবরটা এলো। বাবা ঘরেই এশার নামাজ পড়ছিলেন। নামাজ পড়া অবস্থায় তার পকেটের ফোন বাজতে লাগলো। বাবা নামাজ শেষ করে ফোন রিসিভ করলেন। তখনই তিনি খবরটা পেলেন, ফোন এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে। ফোন করেছেন আমার হবু মামা শ্বশুর। তিনি ফোন করে বললেন, এই বিয়ে হবে না, আপনার মেয়ের চরিত্র খারাপ, নষ্ট মেয়ে। বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? ওপাশ থেকে উনি বললেন, আমার মাথা ঠিকই আছে। মাথা ঠিক নাই আপনার। মাথা ঠিক থাকলে নিজের নষ্ট মেয়ের খবরাখবর একটু রাখতেন। যাই হোক, আপনার মেয়ের ইতিহাস বলার দায়িত্ব আমার না। ফোন করেছি এটা জানাতে যে আমার ভাগ্নেকে এই বিয়ে করাচ্ছি না। পৃথিবীতে মেয়ের অভাব পড়েনি যে আপনার চরিত্রহীন মেয়েকে আমার ভাগ্নের জন্য বিয়ে করিয়ে নিতে হবে। এসব শুনে আমার বাবার মাথা খারাপ হয়ে গেল। বাবা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। বাড়ি ভর্তি লোক, তারা শুনলে কি অবস্থা হবে। তিনি মাকে আড়ালে ডেকে নিলেন, মার কাছে সব বললেন। মা এসব শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। আমার কাছে এসে বললেন, ওরা এসব কি বলছে? তুই কি করেছিস? ওরা কি জানে তোর সম্পর্কে? তোর চরিত্র নাকি ভালো না, এই জন্য তারা এই বিয়ে ভেঙে দিয়েছে। কথাটা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। আমি কিছু বলতে পারছি না। মা আমায় ধমকাতে শুরু করলেন। বলল, বল তোর গোপন কোনো কিছু আছে কি না, নয়তো ওরা কিভাবে এসব জানলো? আমি অবাক হলাম। মাকে বললাম, তুমি আমায় শুধু শুধুই ধমকাচ্ছ কেন? আমার কোনো লুকানোর মতো ঘটনা নাই। তাছাড়া তারা বলুক আমার সম্পর্কে এমন কি জেনেছে যার কারণে তারা আমায় নষ্ট মেয়ে বলছে। এরপর মা নিজেই ফোন করলেন। ফোন ধরলো আমার হবু মামা শ্বশুরই। মা একরকম রাগের গলায় বললেন, আপনি এসব কি বলছেন? কি ঘটনা আছে আমার মেয়ের? উনিও রাগ দেখিয়ে বললেন, এখন ভনিতা করছেন কেন? নাটক সাজিয়ে মেয়ে বিয়ে দিচ্ছেন? এখন এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। মা রেগে গেলেন আরও বেশি। তিনি ধমকের গলায় বললেন, ফাজলামো করেন আপনি? নাটক তো আপনারা শুরু করেছেন, যা ইচ্ছে তাই বলতে শুরু করেছেন। ওনার রাগ গেল আরও বেড়ে। রাগের গলায় মাকে তিনি বললেন, সব জেনে গেছি, এখন লুকোবার চেষ্টা করে আর লাভ নেই। আপনার মেয়ের সম্পর্ক ছিল, ছেলেকে গোপনে বিয়েও করেছিল, ছেলের সঙ্গে গোপনে সংসারও করেছে 4 মাস। যেই ছেলেকে আপনার মেয়ে বিয়ে করেছিল, এই ছেলে আপনাদের পছন্দ না। ছেলে নেশা করে, জুয়া খেলে। এখন আপনারা এই খবর জানার পর জোর করে মেয়েকে বাড়িতে এনে সব কিছু গোপন করে বিয়ে দিচ্ছেন। কি ভেবেছিলেন আমরা এসব জানবো না? হা হা হা। ওপাশ থেকে তিনি হাসলেন তিরস্কারের গলায়। মা বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? উনি বললেন, প্রমাণ ছাড়া কি আর কথা বলছি আমি? আপনার কি মনে হয় আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি এখনও? বিয়ের সব ব্যবস্থা করা হয়নি এখনও? সবই হয়েছে, কিন্তু এই খবর জানার পর কিভাবে এই মেয়েকে ঘরে তুলব বলুন? আপনার ছেলে হলে কি এমন মেয়েকে ঘরের বউ করে আনতেন আপনি? মা এই কথার উত্তর দিলেন না। তিনি বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে, আর কে বলেছে এই কথা? উনি বললেন, কে বলেছে তা বলা যাবে না, তবে আপনাদেরই লোকই বলেছে। এর বেশি কিছু বলা যাবে না বলেই ফোন কেটে দিল। বাবার অবস্থা খারাপ, এমনিতেই বাবার প্রেশার হাই থাকে। এখন কি হবে আল্লাহই জানে। মা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তিনি শুধুই বলছেন, আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কোনো দিন। কে এই মিথ্যে অপবাদ দিল? মা কাঁদছেন, আমিও কাঁদছি। মানুষ যখন জানবে বিয়েটা ভেঙে গেছে তখন কি অবস্থা হবে? মানুষ তো জিজ্ঞেস করবে কেন এই বিয়ে ভাঙলো, তখন কি জবাব দেব? তাছাড়া যে অপবাদটা ছড়িয়েছে এটা কি আর গোপন থাকবে? সবাই তো জানবে, তখন কিভাবে মুখ দেখাবো মানুষকে? বাবা আবার ঘরে এলেন। তাকে দেখে খুব খারাপ লাগছে। চিন্তায় মুখটা এতটুকু হয়ে গেছে, কথা বলতে পারছেন না তিনি। তার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ লাল টকটকে, চোখের পাতা ভেজা, গালের দুপাশে জলের দাগ। তিনিও কেঁদেছেন।
মা খালাদের ডাকলেন। তাদের সঙ্গে যখন পরামর্শ করতে যাবেন এই বিষয়ে, ঠিক তখনই বাবার ফোনে আবার কল এলো, ওই হবু মামা শ্বশুরের নম্বর থেকেই। বাবা ফোন রিসিভ করলেন না ভয়ে, যদি আবার অপমান করে কথা শোনায়, কিন্তু বারবার কল আসছেই, 3 বার 4 বার 5 বার। এবারে বাবা কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলেন। ওপাশ থেকে এখন আর আমার হবু মামা শ্বশুর কথা বলছেন না, কথা বলছেন ছেলের মা, অর্থাৎ আমার হবু শাশুড়ি। তিনি বাবাকে বললেন, আপনি কি বিয়ে ভাঙার খবর সবাইকে জানিয়ে দিয়েছেন নাকি? বাবা ভীত সন্তুষ্ট গলায় বললেন, জি না। কথাটা বলতে গিয়ে মনে হলো বাবা শব্দ করেই কেঁদে ফেলেছেন, কেমন বাচ্চাদের মতো লাগছে তাকে। ওপাশ থেকে আমার হবু শাশুড়ি এবার বললেন, যা হয়েছে হয়েছে, এই বিয়ে হবে, বরযাত্রীদের সঙ্গে আমি নিজে আসব, আমি এসে মেয়েকে তুলে নিয়ে যাব, আপনি আয়োজন করেন। মা শুনে বললেন, বিষয়টা সুবিধার মনে হচ্ছে না, আমার মন কুডাক ডাকছে, কেন জানি মনে হচ্ছে এই মহিলা এখানে এসে আমাদের মান সম্মান নষ্ট করবে, সবার সামনে আমাদের অপমান করে যাবে। মেয়েকে তো ছেলের জন্য বউ করে নেবেই না, বরং সবার সামনে অপমান অপদস্থ করে যাবে। এমনকি কেন এই বিয়ে ভেঙেছে, কি দোষ আমার মেয়ের, অর্থাৎ ওরা যা যা শুনেছে ওই সব কিছুই চিৎকার করে বলবে সবার সামনে, সবাইকে শুনিয়ে আমাদের মুখে চুনকালি দেবে, তারপর বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে। বাবা তার চোখ মুছতে মুছতে বললেন, এখন কি উপায় তাহলে, কি হবে এখন? মা বললেন, ওদের না করুন আসতে, বলুন ওরা আসলেও লাভ হবে না, বিয়ে ভেঙেছে মানে ভেঙেছে, এই বিয়ে হবে না, আমার মেয়েকে ওখানে বিয়ে দেব না। বাবা বললেন, বাড়ি ভর্তি যে মেহমান, পাড়া প্রতিবেশী সারা গ্রামের মানুষকে দাওয়াত করা হয়েছে, ওরা যখন জিজ্ঞেস করবে কেন বিয়ে ভেঙেছে, তখন কি বলবো? তখন কি মান সম্মান থাকবে? মা বললেন, আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিছুই ঢুকছে না, আপনি কি করবেন আপনি জানেন। আমার খালারা এখানেই ছিলেন। মেজো খালা বাবাকে বললেন, ছেলের মাকে আবার কল দিন, আমি কথা বলি, কথা বললেই বোঝা যাবে ঘটনা কোন দিকে যাবে। বাবা সঙ্গে সঙ্গে কল দিতে চাইলেন, কিন্তু কল হয় না, ফোন বন্ধ। ওদের বাড়ির আরও 2টি নম্বর ছিল, সেগুলোও বন্ধ, এমনকি আমার হবু বরের নম্বরটিও বন্ধ। বাবা আমাদের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছেন, তিনি অসহায় কিংকর্তব্য বিমূঢ়। মা বিলাপ করে উঠলেন, বললেন, আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। মেজো খালা মার মুখ চেপে ধরে মাকে ধমক দিয়ে বললেন, তুই চুপ করবি আপা, সর্বনাশ ওরা করবে না, সর্বনাশ করবি তুই। তুই গলা ছেড়ে কান্নাকাটি করে এখানে লোক জড়ো করবি, তারপর নিজে থেকেই জানাবি সব, নিজের ইজ্জত নিজেই মারবি। মা বললেন, ইজ্জত কি এমনিতেও থাকবে আমার বল? কাল যখন ওরা আসবে তখন কি আমার ইজ্জত রেখে যেতে আসবে? খালারা মাকে বুঝিয়ে শান্ত করলেন, বললেন, ওরা হয়তো কারো থেকে ভুল তথ্য পেয়েছিল, শুনে বিশ্বাস করেছিল, তারপর কোনোভাবে যাচাই বাছাই করে হয়তো দেখেছে তারা যা শুনেছে তা মিথ্যে অপবাদ। এই বিয়ে ভাঙতেই কেউ এই অপবাদ ছড়িয়েছে। মা একরকম বিলাপ করে উঠলেন, বললেন, কে আমার এত বড় ক্ষতি করতে চায়? ওরা তো বলল যে এই তথ্য দিয়েছে সে দূরের কেউ না, আমাদের নিজেদেরই লোক। এই লোকটা কে? কে এই কাল সাপ? ছোট খালা মায়ের দিকে চোখ পাকিয়ে তাকালেন, তারপর ধমকের গলায় বললেন, আপা তুই থামবি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ি ভর্তি লোক, খুব তো মান সম্মান নিয়ে ভাবছিস, কিন্তু তোর এমন ভাব যেন নিজের মান সম্মান নিজেই নষ্ট করতে খুব শখ হয়েছে তোর। মা থামলেন, সব কিছু আগের মতোই হতে লাগলো, সবাই ব্যস্ত হয়ে পড়লো যার যার কাজে। খালারা বাচ্চাদের খাওয়াতে লাগলেন, মামিরা সুপুরি কাটতে লাগলো। চাচিদের মধ্যেও কেউ এখানে নেই, বড় চাচি অনেক আগেই মারা গিয়েছেন, ছোট চাচি আসেননি, তার মাথা ব্যথা প্রচণ্ড, বিছানা থেকে উঠতে পারছেন না। এর আরও খানিক পর আমার কাছে এলো অ্যানি, ছোট চাচার মেয়ে, এই বছর এইচএসসি দিয়েছে, অ্যাডমিশন নিবে বিশ্ববিদ্যালয়ে, কোচিং করছে, ময়মনসিংহে থাকে, বিয়ে উপলক্ষেই এই বাড়িতে এসেছে। অ্যানি এসে বলল, তোমার 2 হাত দেখি আপু। আমি হাত তুলে দেখালাম, সে চোখ কপালে তুলে বলল, ও মা, এ কী কাণ্ড, রাত পার হতেই বিয়ে, আর তুমি এখনও মেহেদি দাওনি হাতে? কারোর মাথায় কি নাই নাকি বিষয়টা? সবাই কি করছে? নিজেদের নিয়েই সবাই ব্যস্ত, যার বিয়ে তার খবর নেয়ার মতো একটা মানুষ নেই এই বাড়িতে। আমি হাসলাম অ্যানির কথা শুনে। অ্যানি আমার চেয়ে বয়সে অনেক ছোট, আগে কেমন লাজুক স্বভাবের ছিল সে,
কম কথা বলতো, মিশতো না তেমন কারোর সাথে, এমনকি আমার সাথেও না। সারাক্ষণ ঘরে শুয়ে বসেই থাকতো, পড়াশোনা করতো, কিন্তু এখনও অনেক বদলেছে। এখন সে সহজেই মিশতে পারে মানুষের সঙ্গে, গল্প শুরু করলে আর শেষ নাই, কথাও বলে গুছিয়ে সুন্দর করে। আমি বললাম, কে বলল খবর নেয়ার কেউ নেই? এই তো তুই আছিস, তুই দিয়ে দে দেখি মেহেদি। অ্যানি মেহেদি খুঁজে বের করে এনে আমার হাতে দিয়ে দিতে লাগলো। দেবার সময় নানান কথা বলতে বলতে এক পর্যায়ে বলল, ওনার সঙ্গে ফ্রি হয়েছো নাকি? আমি বললাম, কার সঙ্গে? অ্যানি হাসলো, বলল, তোমার উনির সঙ্গে। আমি মজা করে বললাম, আমার উনিটা আবার কে? অ্যানি বিরক্তি নিয়ে বলল, তোমার উনিটা কে এটা তুমি জানো, তবুও আমার সঙ্গে শুধু শুধুই মজা নিচ্ছ। আচ্ছা আমিই বলি তবে, উনিটা তোমার জামাই। জামাইয়ের সঙ্গে ফ্রি হয়েছো তুমি? আমি খানিক সময় চুপ করে রইলাম। সে আমায় চুপ করে থাকতে দেখে বলল, চুপ হয়ে গেলে যে, ঘটনা কি? লজ্জা করছে নাকি তোমার? আমি বললাম, আরে উনি কল টল কিছুই দেয় না, একদিন একটু কথা হলো শুধু, তারপর ব্যস্ততা দেখিয়ে কেটে দিল। অ্যানি অবাক হবার গলায় বলল, এসব কি বলো? রোজ কথা বলো না তোমরা? আমি বললাম, না, শুধু একদিন ওই একটুই কথা হয়েছিল, এরপর আর কোনো কথাই হয়নি। উনি কল দেয়নি, আমিও দেইনি। উনি না দিলে আমি কেন দেব? অ্যানি হি হি করে হেসে উঠল শব্দ করে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হাসছিস কেন তুই এরকম করে? অ্যানি হাসি থামিয়ে বলল, একটা ঘটনা মনে পড়েছে তাই হাসছি। আমি বললাম, কিসের ঘটনা? অ্যানি বলল, আগে হাসতে দাও, হাসি শেষ হলে বলবো। আমি কিচ্ছু বললাম না, শক্ত হয়ে বসে রইলাম। সে এবারে হাসি থামিয়ে বলল, আমার এক বান্ধবীর বিয়ে ঠিক হয়েছিল গত রোজার ঈদের সময়ে, দিন তারিখ সব ঠিক, আর 15 দিন পরেই বিয়ে। বিয়ের পর স্বাভাবিকভাবেই হবু স্বামী স্ত্রী কথা বলে, দেখাও করে, কিন্তু ছেলে তো আমার বান্ধবীকে ফোন দেয় না, একবারও না। বান্ধবী ফোন দিলেও কথা বলে না, কেটে দেয় কল। পরে এক পর্যায়ে এসে এই বিয়ে ভেঙে গেল। কেন বিয়ে ভেঙেছে জানো? আমি বললাম, কেন? অ্যানি আবার হাসতে লাগলো, হেসে গড়িয়ে পড়ছে আমার উপরে। আমার রাগ লাগছে এবার ভীষণ। রাগ নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, হাসাহাসি পরে করিস, আগে কথা শেষ কর। অ্যানি কষ্ট করে হাসি থামালো, তারপর বলল, আরে ওই ছেলের সমস্যা ছিল, বলেই থেমে গেল আবার। আমি বললাম, কিসের সমস্যা ছিল? অ্যানি আবার বলতে শুরু করলো, বলল, ছেলের নাকি মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই, তার আকর্ষণ ছেলেদের প্রতি। ছেলে হয়ে ছেলের প্রতি আকর্ষণ, বুঝলা? তাকে জোর জবরদস্তি করে তার মা বিয়ে করাতে চেয়েছিল, কিন্তু বিয়ের আগের দিন ছেলে বেঁকে বসলো, বলল এই বিয়ে সে কোনোভাবেই করবে না। এরপরেও যদি তাকে জোর জবরদস্তি করে এই বিয়ে করাতে চায় তবে সে বিষ খাবে, মরবে। অ্যানি আবার হাসতে শুরু করলো কথাগুলো বলে। ওর কথাগুলো শুনে আমারও হাসার কথা, কিন্তু আমি হাসতে পারছি না। ওর হাসি শুনে খালার মা, এমনকি আরও আত্মীয় স্বজন যারা ছিল, সবাই এসে ঘরে উকি দিয়ে গেল। ওরা গেলে অ্যানির দিকে গরম চোখে তাকিয়ে আমি বললাম, তোর ধারণা যে লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে সেও এমন? অ্যানি হাসি থামিয়ে বলল, ধারণা করে লাভ নাই, কারোর সম্পর্কে না জেনে ধারণা করা ঠিক না। তুমি এক কাজ করো, ওনার সঙ্গে কল ধরিয়ে দাও। আমি বরং সরাসরি জিজ্ঞেস করি তার এরকম কোনো রোগ আছে কি না। অ্যানির সঙ্গে আমার হাসাহাসি করার প্রয়োজন ছিল, সে মজা করছে, আনন্দ করছে, করতেই পারে। আমার হবু বর, তার বোন জামাই, বোন জামাইকে নিয়ে মানুষ ঠাট্টা করেই, কিন্তু আমি হঠাৎ করে একেবারে চুপচাপ হয়ে গেলাম। আমার কেন জানি মনে হচ্ছে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার মধ্যে বড় কোনো সমস্যা আছে। একটু আগে যে ওখান থেকে ফোন করে ছেলের মামা বলল আমাদের বাড়ি থেকে কেউ অপবাদ দিয়েছে, এটা মিথ্যে, ওরা বানিয়ে বলছে, এটা নিজেদের দোষ ঢাকতেই একটা ছল চাতুরি খুঁজে বের করছে। আমার কেন জানি মনে হচ্ছে এখানে বিরাট একটা ঝামেলা আছে। এই যে ছেলের মা আবার ফোন দিল, বলল কাল ওরা আসবে, আমাকে বউ করে নিয়ে যাবে। আমার মনে হচ্ছে ছেলে বর সেজে আসবে না, আসবে তার মা। মা এসে আমায় নিয়ে যাবে। ছেলের কোনো একটা সমস্যা তো আছেই, সে হয়তো চায় না এই বিয়ে হোক, তার মা জোর জবরদস্তি করে এই বিয়ে করাচ্ছে। যদি সে চাইতো তবে বিয়ে ঠিক হওয়ার পর 25 দিন পার হয়ে গেল, এর মতো শুধু একদিনই কথা বলল, তাও এখান থেকে কল দেওয়ার পর। নিজে থেকে কোনো দিনও কল দেয়নি সে। অ্যানি আমার দিকে হাঁ করে তাকালো, তারপর বলল, তুমি দেখি সত্যি সত্যি চিন্তায় পড়ে গেছো আপু। আরে এসব কিছুই না, উনি সম্ভবত লাজুক স্বভাবের। দাও তোমার ফোন দাও, কল দেই, তুমি হয়ে কথা বলবো। তোমার কণ্ঠ তো আর উনি চেনেন না,
বুঝবে না আমি কথা বলছি। আমি বললাম, বাদ দে, এসবের দরকার নাই। ভাববে বেহায়া আমি। অ্যানি জোর করে ফোন টেনে নিল। তারপর সেভ করা নম্বর দেখে কল করলো। কল দেওয়ার পর রিং হলো, কিন্তু ওপাশ থেকে রিসিভ করলো না। একবার না, পরপর কয়েকবার কল দেওয়ার পরেও রিসিভ করলো না। অ্যানি আমার দিকে তাকালো, তার মুখ শুকনো। আমি ভয়ে তটস্থ হয়ে গেলাম। সত্যি বলতে এর আগে আমি ভেবেছিলাম আমার হবু বর সম্ভবত কিছুটা লাজুক স্বভাবের। এছাড়া ভাবতাম উনি সম্ভবত কাজে ব্যস্ত থাকে। এর আগে আমার মনে একটুও দুশ্চিন্তা জায়গা করে নিতে পারিনি। কিন্তু অ্যানি এসে এসব বলার পর কেন জানি মনের ভেতরে নানান দুশ্চিন্তা জায়গা করে নিল। নিজেকে কিছুতেই আর চিন্তামুক্ত করতে পারছি না। এই যে অ্যানি হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে, এসবে আর আমার আনন্দ হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে এই সব আয়োজন মিছিমিছি হচ্ছে। আমার এই বিয়েটা হবে একটা পুতুল বিয়ের মতোই, এর বেশি কিচ্ছু না। বর এলো পরের দিন বিকেলে, সঙ্গে তার মা। গোটা কতক আত্মীয় স্বজন, বাইরের কেউ আসেনি। কম সংখ্যক লোক নিয়েই তারা এসেছে। আমরা তখনও ভয়ে তটস্থ, কি হয় না হয় বুঝতে পারছি না কিচ্ছু। আমার হবু শাশুড়ির মুখে রাগের ছাপ। এখানে আসার পর মা খালারা তার পাশে গিয়ে কুশলাদি জিজ্ঞেস করলে তিনি কিছুই বলেননি, মুখ ভার করে রেখেছেন। তিনি কথা বললেন আরও আধা ঘন্টা পর। বাবার সাথে বাবাকে ডেকে তিনি বললেন, বেয়াই এদিকে আসেন, বসেন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। বাবা তার পাশে বসলেন। বাবার মুখ ভয়ে কাঁচুমাচু। শাশুড়ি এবার বাবাকে বললেন, বিশাল আয়োজন করলেন দেখা যায়, বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজন, গোষ্ঠীর লোক। বাবা নরম গলায় বললেন, একটাই মেয়ে আমার, এদের ছাড়া বিয়ে দেই কী করে? ওদের কোলে কাঁধে করেই তো মেয়ে বড় হয়েছে, মানুষ হয়েছে। আমার হবু শাশুড়ি বাবার দিকে তাকিয়ে হাসলেন শব্দ করে। এই হাসিটা মোটেও স্বাভাবিক ছিল না। তারপর হাসি থামিয়ে বাবাকে বললেন, তাহলে যারা যারা আপনার মেয়ের বিয়ে খেতে এসেছে এদের সবাই আপনার মেয়ের শুভাকাঙ্ক্ষী। বাবা এই কথার উত্তর দেবার আগেই মেজো খালা গিয়ে ওখানে উপস্থিত হলেন। তিনি গিয়ে আমার শাশুড়ির হাত টেনে ধরে বললেন, সারা জীবন বেয়ের সঙ্গে গল্প করতে পারবেন, এখন আসুন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। আপনার জন্য লেবুর শরবত করেছি। এই গরমের মধ্যে অতদূর জার্নি করে এসেছেন। আমার হবু শাশুড়ি বললেন, এখন না, আপনারা আমায় বিরক্ত করবেন না দয়া করে। এখানে আমি খেতে আসিনি। ওনার কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। তাহলে কি মার কথাই সত্য? ইনি সবার সামনে আমাদের অপমান অপদস্থ করে যেতে এসেছেন? খালাকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে আমার হবু শাশুড়ি বললেন, আপনি দয়া করে এখান থেকে যান, আমার সঙ্গে কেউ আলাদাভাবে খাতির দেখানোর প্রয়োজন নেই। মেজো খালা মন খারাপ করে ওখান থেকে চলে গেলেন। আমরা কেউই ওনার হাবভাব কিছুই বুঝতে পারছি না। ওনার উদ্দেশ্য কি আসলে? বাবার সঙ্গে খানিক সময় এটা ওটা নিয়ে কথা বলে তিনি আমার মায়ের কাছে এলেন। এসে পাশে বসে বললেন, কেমন আছো? আমি ভয়ে জড়িয়ে আসা গলায় বললাম, জি ভালো, আপনি কেমন আছেন? উনি এই কথার উত্তর দিলেন না, আমার দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে রইলেন। তারপর আমায় জিজ্ঞেস করলেন, তোমার চাচা কয়জন? আমি বললাম, এক চাচা, তিনি আব্বার ছোট। এরপরে বললেন, তার সন্তানাদি কয়জন? আমি বললাম, এক মেয়ে, ছেলে নাই। জি না, ভালো। তো তোমার চাচি কোথায়? আসার পর থেকে তো ওনারে দেখলাম না তোমাদের ঘরে। আমি বললাম, ওনার অসুখ, বিছানা থেকে উঠতে পারছেন না। শাশুড়ি আমায় আর কিছু বললেন না। তিনি গলা বাড়িয়ে মাকে ডাকলেন, বেআইন, ও বেআইন, এদিকে আসেন। মা এলেন সঙ্গে সঙ্গেই। মা এলে তিনি রসিকতা করে বললেন, মেয়ে বলল আপনার যা নাকি বিছানায় পড়ে গেছে। কতদিন ধরে বিছানায় পড়া উনি? আমার এসব রসিকতা মোটেও ভালো লাগছে না, রাগ লাগছে খুব। এই মহিলা এখানে এসেছে সবাইকে অপমান করে যেতে। আমার মন কেমন যেন করছে, ইচ্ছে করছে এই বিয়েটা ভেঙে যাক, অপমান হলে হোক আমার। ওখানে বিয়ে হলে এই মহিলা আমার জীবন এমনিতেও অতিষ্ঠ করে ছাড়বে। এর চেয়ে এই বিয়ে না করে কপালে কলঙ্কের দাগ নিয়ে জীবন পার করে দেয়াই ভালো। মা আমার হবু শাশুড়িকে বললেন, তার মাথা ব্যথা কাল রাত থেকে, উঠতে পারছে না বিছানা থেকে। মা এই কথা বলে শেষ করার আগেই অ্যানিদের ঘর থেকে চিৎকার চেঁচামেচি আর কান্না শোনা গেল। সবাই দৌড়ে গেল ওদিকে, গিয়ে দেখে ছোট চাচি জ্ঞান হারিয়েছেন, তার মাথায় পানি ঢালা হচ্ছে। আমার শাশুড়ি এই খবর শোনার সঙ্গে সঙ্গে অ্যানিদের ঘরে চলে গেলেন। আমায় বললেন তার সঙ্গে যেতে। আমরা গিয়ে দেখি ছোট চাচির মাথায় পানি ঢালা হচ্ছে।
পানি ঢালছেন আমার বড় খালা। অ্যানি পাশে বসে কাঁদছে। আম্মা ছোটো চাচির হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আমার হবু শাশুড়ি গিয়ে ওখানে অদ্ভুত কাণ্ড করলেন। তিনি বললেন, গায়ে তেল মালিশ আর মাথায় পানি ঢালা বন্ধ করুন, দরকার নাই এসবের। শুনে এত রাগ লাগলো আমার। একটা মানুষ বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর তাকে নিয়ে তিনি রসিকতা করছেন, ছি। তারপর তিনি আবার বললেন, এখানে শুধু নিজেদের লোকের থাকবে, বাইরের সবাই বেরিয়ে যান। বাইরে যারা ছিল তারা বিরক্ত মুখে ঘর থেকে বেরিয়ে গেল। আমার শাশুড়ি এবার ছোটো চাচির মাথার পাশে বসলেন। তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন, বেয়ান, আপনি কি জানেন আপনার মেয়ে সম্পর্কে মন্দ কথাগুলো কে বলেছিল? মা কিছু বলার আগেই ছোটো চাচি লাফিয়ে উঠলেন বিছানা থেকে। উঠে বসে বললেন, আমি কিচ্ছু বলিনি। সবাই অবাক হলো, একে অপরের চেহারার দিকে তাকালো। আমিও ভীষণ অবাক হলাম। চাচি জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছেন। তার সেরে ওঠার জন্য সেবা শুশ্রূষা চলছে। এরই মধ্যে আমার শাশুড়ি আমার মাকে উদ্দেশ্য করে একটা কথা বলছেন। আর এই কথা শুনেই ছোটো চাচি তার জ্ঞান ফিরে পেয়ে একেবারে বিছানায় লাফিয়ে উঠে বসলেন। ঘটনা কি? আমার হবু শাশুড়ি হাসলেন শব্দ করে। তারপর তিনি আমার ছোটো চাচিকে উদ্দেশ্য করে বললেন, আপনি যে গতকাল ফোন দিয়ে আমায় বললেন আমার ছেলে যে মেয়েকে বিয়ে করছে তার চরিত্র খারাপ, গোপনে বিয়ে করেছিল, সে সংসারও করেছে গোপনে, এই কথাগুলো কি সত্যি আপা? আমরা সবাই চমকে উঠলাম এই কথা শুনে। ছোটো চাচি এমন কাজ কিভাবে করলেন, কেন করলেন? ছোটো চাচি কিছু বলার আগেই অ্যানি চাচির দিকে তাকালো রাগি রাগি চোখে। তারপর ধারালো গলায় জিজ্ঞেস করলো, মা তুমি কি এসব বলেছ? ছোটো চাচি কথা বললেন না, তার মুখ ভয়ে থমথমে হয়ে আছে। অ্যানি গিয়ে তার মায়ের হাত টেনে নিয়ে তার মাথায় তুলে ধরলো। তারপর বলল, এবারে বলো তুমি এসব বলেছ কি না, আমার কসম করে বলো। ছোটো চাচি কাঁপতে শুরু করলেন থরথর করে। এক পর্যায়ে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে এসব করেছি। অ্যানি সঙ্গে সঙ্গে এক ঝটকায় তার মায়ের হাতটা সরিয়ে নিল। তারপর দূরে ছিটকে সরে এসে রাগে দুঃখে কান্নার গলায় বলল, মা আজ থেকে তোমাকে মা বলে ডাকতে গিয়েও আমার ঘেন্না হবে। ছি মা, এটা কিভাবে করলে তুমি, কেন করলে? ছোটো চাচির মুখ থেকে আর কোনো জবাব এলো না। আমার শাশুড়ি তখন ছোটো চাচিকে উদ্দেশ্য করে বললেন, আপা, অন্য মানুষের ক্ষতি করতে গিয়ে কত মানুষ যে নিজেদেরই কত বড় ক্ষতি করে ফেলে। একটা বিষয় সব সময় মনে রাখবেন, ভালো মানুষদের রক্ষা করেন স্বয়ং আল্লাহ নিজেই। আপনি কি ভেবেছিলেন আমি কোনো রকম যোগাযোগ না করে, যাচাই বাছাই না করেই আপনার কথা শুনে বিয়ে ভেঙে দেব? অতটা বোকা লোক আমি না। আপনি এসব বলার পরে আমি সব রকমের খবরাখবর নিয়েছি। খবর নিয়ে এখানে এসেছি আমার ছেলের হবু বউকে বিয়ে করিয়ে নিয়ে যেতে। ছোটো চাচি তখন আর কিছুই বলতে পারলেন না। অপরাধীর মতো চুপচাপ হয়ে মাথা নিচু করে বসে রইলেন। পরে ছোটো চাচা এটা নিয়ে অনেক ঝামেলা করলেন। চাচিকে রাখবেন না, বাপের বাড়ি পাঠিয়ে দেবেন, এরকমই বললেন। কিন্তু বাবার জন্য তিনি এটা করতে পারলেন না। বাবা বোঝালেন, বললেন, মেয়ে বড় হয়েছে, এখন এসবের সময় না। আর তার ভুল সে বুঝতে পেরেছে। ভুল থেকে শিক্ষা নেয়ার জন্য হলেও মানুষকে সুযোগ দিতে হয়। আমার বিয়ে হয়ে গেল সেদিনই। আমি ভয়ে তটস্থ ছিলাম, ভাবছিলাম শাশুড়ি সুবিধার হবে না। কিন্তু আমার ধারণা ভুল হয়েছে। উনি প্রচণ্ড রকমের ভালো মানুষ, আর হাজব্যান্ড একটু লাজুক স্বভাবের। এই জন্য সে আগে ফোন করতো না, কথা বলতে আগ্রহ দেখাতো না। কিন্তু এমনিতে সে অসম্ভব রকমের ভালো মানুষ। ছোটো চাচি সুবিধার মানুষ না হলেও অ্যানি প্রচণ্ড রকমের ভালো মেয়ে। কিন্তু খোদার কী খেয়াল কে জানে। অ্যানিকে বিয়ে দিতে গিয়ে চাচির বড় কষ্ট হয়েছে। যতবার বিয়ের আলাপ আসে ততবারই পাড়ার কেউ না কেউ অপবাদ রটিয়ে দেয়। এরপর প্রায় ঠিক হয়ে যাওয়া বিয়েও পর্যন্ত ভেঙে যায়। এমনকি একবার তিনি তার বাবার বাড়ি থেকে অ্যানিকে বিয়ে দিতে চেষ্টা করলেন, কিন্তু ওখানে ওই একই ঝামেলা, মানুষ অপবাদ রটিয়ে দেয়। শেষ পর্যন্ত চাচি একদিন আমার সঙ্গে কথা বললেন। আমার হাত ধরে কেঁদে কেঁদে তিনি বললেন, তুই আমাকে মাফ করে দে মা, মন থেকে মাফ করে দে। তুই মাফ না করলে আমার কপাল থেকে এই দুর্দশা কোনো দিনও কাটবে না। আমি ছোটো চাচিকে বললাম, চাচি আপনি আমায় ভুল বুঝছেন। অ্যানি আমার বোন, এই বাড়িতে আমরা দুটি মাত্রই মেয়ে। বোনের খারাপ কি কোনো দিন তার বোন চাইবে বলুন আপনি? ছোটো চাচি চুপ হয়ে রইলেন। তিনি কোনো কথাই বলতে পারলেন না। আমি কথা বললাম, চাচি অ্যানিকে আমার সঙ্গে দিয়ে দিন, আমি ওর বিয়ের ব্যবস্থা করব। আমার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েই আমি অ্যানির বিয়ের ব্যবস্থা করলাম। পাত্র আমার হাজব্যান্ডের বন্ধু, নিশাত নাম ওর। খুবই ভালো ছেলে, সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। সমাজের অসহায় দুস্থদের জন্য সে কাজ করে।
তাকে একদিন সব কিছু খুলে বললাম অ্যানির মতো মেয়ে হয় না, ভালো পড়াশোনা করেছে ও, কিন্তু কেন যে মানুষ তার সঙ্গে এমন করে, মিথ্যে কথা রটায়। নিশাত বলল, আমায় দুদিন সময় দিন, আমি একটু ভাববো, আর অ্যানির সঙ্গেও একটু কথা বলবো। পরের দিন অ্যানিকে নিয়ে নিশাত বিকেলবেলা বাইরে ঘুরতে গেল। সন্ধ্যাবেলায় ফিরে এসে সে বলল এই বিয়ে সে করতে চায়। এর সপ্তাহখানিক পরেই ধুমধাম করে অ্যানির বিয়ে হয়ে গেল। তাকে তুলে দেওয়া হলো বাড়ি থেকেই। এবার আর কোনো রকম অপবাদ রটিয়ে কেউ এই বিয়ে আটকাতে পারেনি। সত্যিই অপবাদ খুব খারাপ একটা জিনিস। অপবাদ যারা রটায় তারা তো খারাপই, আর যারা যাচাই বাছাই না করেই এইসব অপবাদ বিশ্বাস করে নেয় তারা আরও ভয়াবহ রকমের। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।